27 ঘন্টা পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক। রেলের কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার, মধ্যরাতে উপদেষ্টার সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকে দাবি পূরণের আশ্বাস। 4 দিন পর কর্মবিরতি থেকে সরে এলেন খুলনার ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকরা। ডিপো থেকে তেল উত্তোলন শুরু, নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশাল ও ভোলায় বাস ধর্মঘট। কালোবাজারির কবজায় প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বই, পাণ্ডুলিপি ছাপিয়ে নীলক্ষেতের দোকানে বিক্রি, অসাধু প্রেস মালিকদের দুষছে এনসিটিবি, দ্রুত বই সরবরাহের তাগিদ। স্থায়ী আমানতের 1300 কোটি টাকা তুলতে নাজেহাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জমা আছে এস আলমের 4টি সহ বিভিন্ন ব্যাংকে, চিঠি, লেনদেন ও বৈঠকেও মিলছে না সাড়া। এবং ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসী বিরোধী অভিযান চলছে, ব্যাপক ধরপাকড়, দুদিনেই আটক 2000, চরম উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। রেলের কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার করায় 27 ঘন্টা পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ভোর 6:30টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্য দিয়ে সচল হয় ট্রেনের চাকা। এরপর কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় সব ট্রেন। তবে অন্যান্য দিনের তুলনায় স্টেশন ছিল বেশ ফাঁকা, যাত্রীচাপও খুব একটা নেই। তবে প্রতিটি ট্রেনই স্টেশন ছেড়েছে 1 থেকে 1.5 ঘন্টা বিলম্বে। কিছুটা বিলম্ব হলেও কর্মবিরতি প্রত্যাহারে খুশি যাত্রীরা। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সব ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহি, রাজশাহীতে আছেন মওদুদ রানা। সরাসরি শুরুতেই যাচ্ছি সালেহির কাছে। কমলাপুর রেল স্টেশন সেই তার আগের চরিত্রে ফিরেছে। সকাল থেকে এখানে যাত্রীদের পদচারণায় মুখর বলা চলে। কোলাহলপূর্ণ যে কমলাপুরের স্টেশনের যে প্রতিদিনের চিত্র, সে তার আগের চরিত্রে আবার ফিরে এসেছে। যাত্রী সমাগম আছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের উপস্থিতিও কিন্তু আছে। সকাল থেকে প্রতিটা ট্রেনই আসলে সবগুলো ট্রেন এখান থেকে ছেড়ে গেছে, অর্থাৎ আজকে সাপ্তাহিক যে কয়েকটি ট্রেনের বন্ধ রয়েছে সেগুলো ছাড়া সব কটি ট্রেন আজকে এখান থেকে ছেড়ে গেছে কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে। আবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেন, 1টি বা 2টি ট্রেন আমরা কিন্তু ঢাকায় প্রবেশ করতেও দেখেছি সকাল থেকে। তার মানে এখন যাত্রীরা বলছেন যে শিডিউলের ব্যাপারটা একটু ঘাটতি আছে, অর্থাৎ এখন পর্যন্ত আমরা সকাল থেকে যে কয়েকটি ট্রেন ছেড়ে গেছে তার প্রতিটি ট্রেনই আমরা দেখেছি 1 থেকে 2 ঘন্টা, কোনো কোনো ট্রেন 1.5 ঘন্টা পর্যন্ত বিলম্ব হয়েছে এখানে ছেড়ে যেতে। যাত্রীরা বলছেন যে গতকালকে তারা যে আতঙ্কে ছিলেন আজকে আসলে যেতে পারবেন কিনা, উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে শেষ রাতে তারা যেহেতু জানতে পেরেছেন সেই কারণে অনেকেই এটা জানেনও না, যে কারণে যাত্রীর চাপ কিছুটা কম। আর যারা যেতে পারবেন কি পারবেন না, যাদের টিকিট কাটা ছিল, যারা ভোগান্তিতে পড়ার আশঙ্কায় ছিলেন, তারা বলছেন বেশ স্বস্তির খবর যে অন্তত একদিন পরে হলেও সরকারের সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের যেই দাবি দাওয়া নিয়ে যেই আলাপ আলোচনা ছিল তা আসলে ফলপ্রসূ হয়েছে। তারা আসলে ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন। সকাল থেকে সবগুলো ট্রেন আজকে সারাদিন ছেড়ে যাবে এবং 1 থেকে 2 ঘন্টা করে যে ট্রেনগুলো বিলম্ব হয়েছে সবগুলো ট্রেন, এটার কারণ হিসাবে স্টেশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ট্রেনের কোচ এবং ট্রেনের ইঞ্জিন বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে রাখা ছিল। সেগুলোকে আসলে শিডিউল করে কোন ট্রেনটি প্রতিটি ট্রেন যখন ছাড়বে তা সেটি আসলে কোনটা কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এবং সেই ইঞ্জিনগুলো নিয়ে এসে সেগুলোর সঙ্গে সংযুক্ত করতে আসলে কিছুটা সময় বেশি লেগে গেছে। কারণ একেবারে শেষ রাতে এসে ঘোষণাটা হয়েছে যে সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। সুতরাং এটার যে অপারেশনাল যে দিকটি রয়েছে সেটি আসলে ম্যানেজমেন্ট করতে কিছুটা সময় লেগেছে। এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনের বক্তব্য বিলম্ব হওয়ার ব্যাপারে। তবে যাত্রীরা বলছেন বিলম্ব হোক, অন্তত তারা যেতে পারছেন, এটাইতেই তারা স্বস্তি। এবং বন্ধ থাকলে তাদের যেই ভোগান্তির আশঙ্কা করছিলেন সেখান থেকে মুক্তি পাওয়া তারা আসলে স্বস্তি প্রকাশ করছেন। আর যারা রানিং স্টাফ আছে, সকাল থেকে আমরা রানিং স্টাফদের কোনো নেতা বা তাদের পক্ষে এখন পর্যন্ত কোনো ধরনের শোডাউন বা মিছিল আমরা দেখিনি। তারা বলছেন যে তারা আস্থাশীল, তাদের দাবি মেনে নেওয়া হবে সেই আশায় তারা হচ্ছে যে এটি প্রত্যাহার করেছেন এবং সেই ব্যাপারে তারা আস্থা রাখতে চান। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। একই খবর জানতে যাব রাজশাহী স্টেশন। অপেক্ষা করছেন সহকর্মী মওদুদ রানা। রানা,
রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পর ভোর থেকে রাজশাহীতে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। ভোর 6:10 প্রথম ট্রেন রাজশাহীর খুলনার উদ্দেশ্যে ছেড়ে যান, সেটি সাগরদাড়ি এক্সপ্রেস, এবং এরপর ঢাকার উদ্দেশ্যে 10 মিনিট বিলম্বে আরও একটি ট্রেন ছেড়ে যান, সেটি মধুমতি এক্সপ্রেস। এরপরে ঢাকার উদ্দেশ্যে আরও দুটি ট্রেন ছেড়ে গিয়েছে এবং সেই দুটি ট্রেনের ক্ষেত্রে 20 মিনিট বিলম্ব হয়েছে। বনলতা ছেড়ে গিয়েছে 7:25 এবং 7:50 ছেড়ে গিয়েছে সিল্ক সিটি এক্সপ্রেস। এছাড়াও দুটি লোকাল ট্রেন রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। রেল বিভাগ যেটি বলছেন যে এখন পুরোপুরি স্বাভাবিক রেল চলাচল, এবং তারা বলছেন যে রেল যোগাযোগ শুরু হওয়ার পর কোনো ধরনের গোলযোগ হয়নি এবং যেসব রানিং স্টাফরা ছিলেন তারা কাজে যোগ দিয়েছেন, ফলে খুব সুন্দর পরিবেশেই আসলে তারা ট্রেন ট্রেন চলাচল নির্দিষ্ট সময়ে হবে এবং শিডিউল মেনে হবে। যেহেতু এখন নেই, পুরোপুরি ট্রেন চলাচল করছেন, সেক্ষেত্রে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে ট্রেন চলাচল নির্দিষ্ট সময়ে হবে এবং শিডিউল মেনে হবে, সেটি তারা প্রত্যাশা করছেন। আমরা রেল বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে সকাল থেকে এখন পর্যন্ত 6টি ট্রেন ছেড়ে গিয়েছে। এর মধ্যে কোনো ক্ষেত্রে 2টি ট্রেন 10 মিনিট এবং কোনো ক্ষেত্রে 2টি ট্রেন 20 মিনিট বিলম্ব হয়েছে। তারা বলছেন যেহেতু অনেকেই এই কর্মসূচি প্রত্যাহারের খবরটি জানতেন না, সেই কারণেই তারা ইচ্ছা করে কিছুটা বিলম্ব করে ছেড়েছেন যাতে সব যাত্রী তাদের গন্তব্যে যেতে পারেন। এবং এখন তারা বলছেন যে দুপুরের পর থেকে তারা যে তাদের নির্ধারিত সময়সূচি রয়েছে সেই সময়সূচির মধ্যেই ছাড়বেন এবং সেই লক্ষ্যেই প্রস্তুতি নিয়েছেন। তারা বলছেন যে বিভিন্ন স্টেশন থেকে রাজশাহীতে যেসব ট্রেন আসছেন সেগুলোও আসলে কোনো বিলম্ব নেই, সব মিলিয়ে একটি সুষ্ঠু এবং স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা ট্রেন পরিচালনা করতে পারছেন। আমরা কথা বলেছিলাম এখানকার ম্যানেজারের সাথে, তারা যেটি বলছেন যেসব ট্রেনগুলো রাজশাহী থেকে ছেড়ে যাবে সেগুলো যেরকম শিডিউল মেনে ছেড়ে যাবে এবং রাজশাহীতে যেসব ট্রেনগুলো পৌঁছাবে সেগুলো নির্ধারিত সময় আসবে বলেই তারা মনে করছেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কমলাপুর রেল স্টেশন ও রাজশাহী থেকে। এর আগে মধ্যরাতে রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন রেলের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা। বৈঠক শেষে শ্রমিক নেতা জানান, দাবি পূরণের আশ্বাস দেয় তারা কর্মবিরতি থেকে সরে এসেছেন। সোমবার মধ্যরাতে শুরু হয়েছিল কর্মবিরতি, প্রত্যাহারের ঘোষণাও এলো মধ্যরাতে। মঙ্গলবার গভীর রাতে রেল উপদেষ্টা ফাউজুল কবির খানের বাসায় বৈঠকে বসেন রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা। বৈঠকে শ্রমিক নেতাদের সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন। প্রায় ঘণ্টাখানিকের বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। আমরা যাত্রী চাদরের ভোরে আমাদের এই দুর্ভোগ আমরা চাই না, আমরা বাধ্য হয়ে কর্মবিরতি ডাক দিয়েছিলাম। আমরা এখন থেকে আমি আমার রানিং স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন তাদের কর্মে ফিরে যায় এবং এখন থেকে যেন ট্রেন পরিচালনার দিকে মনোযোগ দেয় এবং আইনগতভাবে গাড়ি পরিচালনা করে। দীর্ঘদিন ধরে মাইলেজ ভাতা পেয়ে আসছিলেন রেলের রানিং স্টাফরা। 2021 সালে নভেম্বরে ভাতা কমানো হলে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন তারা। সবশেষ সোমবার বেশ কয়েকটি দাবি আদায়ে কর্মবিরতিতে যান। সুবিধা না থাকলে রানিংয়ে চাকরি করা আমাদের সম্ভব না, যেহেতু আমরা মাসের 20 দিন আমাদের বাইরে থাকতে হয়। শ্রমিক নেতাদের পাশাপাশি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেল উপদেষ্টা ফাউজুল কবির খানও। বলেন, যেসব সুযোগ সুবিধা আগে ছিল সেগুলোই বহাল রাখা হবে। রেলের যারা ওনারা যে বিদ্যমান যে সুবিধা দিয়ে আছে সেগুলো সব বহাল থাকবে। আগে থেকে চলে যেগুলো আসছে সেগুলোতে কোনো হবে না, পরিবর্তন হবে না। এর আগে 26 ঘন্টার কর্মবিরতির কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে স্টেশনে আসা যাত্রীদের। অনেকে কর্মবিরতির কথা না জানায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েন। এক পর্যায়ে টিকিট ফেরত নেওয়ার ঘোষণা দেয় রেল কর্তৃপক্ষ। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয় বিআরটিসি বাস। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের আশ্বাসে 4 দিন পর কর্মবিরতি থেকে সরে এলেন খুলনার ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকরা। ডিপো থেকে শুরু হয়েছে তেল উত্তোলন। বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাজিম আহমেদ। কর্মবিরতি শুরু হওয়ার 4র্থ দিনে অবশেষে খুলনার যে পদ্মা মেঘনা যমুনা অয়েল ডিপো রয়েছে সেখান থেকে তেল উত্তোলন এবং সরবরাহ শুরু হয়েছে জ্বালানি তেল, এবং এর ফলে খুলনা সহ যে 16টি জেলা রয়েছে সেখানে
যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই সব জায়গায় তেল এখন পাওয়া যাচ্ছে বলে আমরা খবর পেয়েছি। অর্থাৎ গতকাল সন্ধ্যার পর থেকেই জ্বালানি তেল শূন্য হতে শুরু করে পেট্রোল পাম্পগুলো, এবং সকালে অধিকাংশ পেট্রোল পাম্পে কোনো তেল ছিল না। সেই সব জায়গায় যানবাহনগুলো এসে ফিরে যাচ্ছিল। এরপরে কিন্তু আসলে জেলা যারা রয়েছেন এখানে বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতারা, তাদের সাথে প্রশাসনের যে বৈঠক হয় সেখানে গতকাল রাতেই বৈঠকের পরে কিন্তু সিদ্ধান্ত হয়েছে, তারা আশ্বাস দিয়েছেন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে দাবি আদায়ে। সেই সহযোগিতার আশ্বাস এবং ট্যাঙ্ক লরি শ্রমিকদের জনভোগান্তি যে হচ্ছিল জ্বালানি তেল পাম্পগুলোতে না থাকাতে, সেই জনভোগান্তির কথা চিন্তা করে নেতারা সিদ্ধান্ত নিয়েছেন কর্মবিরতি স্থগিত। তারা কিন্তু বলছেন এটি আসলে প্রত্যাহার নয়, এটি স্থগিত। অর্থাৎ প্রয়োজনে তাদের দাবি আদায় যদি তারা বলছেন তাদের দাবি যৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক মামলায় তাদের নেতা কর্মী সহ মোট 9 জনের নাম দেওয়া হয়েছে, সেই সব নাম প্রত্যাহার করতে হবে। এবং তাদের যে বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম, তাকে গত সোমবার ও মঙ্গলবার দুদিনই আসলে জামিন নামঞ্জুর হয়েছে। তাকে জামিনের বিষয়েও দ্রুত উদ্যোগ নিতে হবে। এর ফলে তাহলে তারা আসলে তাদের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটি পরিচালনা করবেন। আমরা দেখছি যে সকাল 8টার পর থেকে কিন্তু এই যে পদ্মা মেঘনা যমুনা অয়েল ডিপো রয়েছে সেখান থেকে জ্বালানি তেল নেওয়া শুরু হয় যে ট্যাঙ্ক লরিগুলো রয়েছে সেগুলো, এবং সেগুলি ফিরে যেতে শুরু করেছে। অর্থাৎ এখানে স্বাভাবিক যে পরিস্থিতি কর্মব্যস্ততা, সেই কর্মব্যস্ততা কিন্তু চলছে, শুরু হয়েছে। অর্থাৎ শ্রমিকরা ভিতরে কাজ করছেন, তারা তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন, তেল উত্তোলন হচ্ছে, তেল চলে যাচ্ছে শশা পাম্পে। এর ফলে কিন্তু যে স্থবিরতা নামার শঙ্কা করা হয়েছিল সেই স্থবিরতার সংখ্যাটা আসলে কেটে গেছে এই সময়ের জন্য। অর্থাৎ যে পেট্রোল পাম্পগুলোতে তেল সকাল থেকে পাওয়া যাচ্ছিল সবগুলো পেট্রোল পাম্পে এখন থেকে আবার তেল পাওয়া যাচ্ছে। এর ফলে যে যানবাহন এবং স্বাভাবিকভাবে আন্তঃযোগাযোগের ব্যবস্থা 16টি জেলার এক ধরনের ভেঙে পড়ার শঙ্কা করা ছিল, সেই সংখ্যাটি কিন্তু নেই। এবং এটি আসলে তারা শ্রমিকরা যারা নেতা রয়েছেন তারা বলছেন তাদের দাবি আদায় হলে তারা আর কর্মবিরতিতে যাবেন না। তো খুলনা থেকে বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতি এবং তাদের স্থগিত হওয়ার ফলে যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে। সময় সংবাদে আরো থাকছে, বৈধ যানের 3 গুণ বেশি অবৈধ। রাজশাহী নগরে ব্যাটারি চালিত অটোরিকশার দাপটে বাড়ছে যানজট। ট্রাফিক পুলিশের অভিযান শুরু হলেও কমছে না দুর্ভোগ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা নিশ্চিত হলেই তার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। যুক্তরাজ্য যুব দলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, বেগম জিয়ার শারীরিক সুস্থতা নিশ্চিত হলেই তার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও মায়ের সঙ্গে দেশে ফিরবেন কিনা প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করবে দুজনে একই সঙ্গে দেশে ফিরবেন কিনা। যে ওনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি যেগুলো এখানেও সম্ভব হয় নাই, সেগুলো ওনারা করিয়েছেন। সেগুলোর রিপোর্ট কিন্তু কয়েকটা আমরা এখনো আজকেও পাইনি। কাজে সেগুলো সব পাওয়ার পরবর্তীতেই সিদ্ধান্ত হবে যে উনি কত দ্রুততার সঙ্গে বাংলাদেশে ফেরত যাবেন। সবকিছু মিলিয়ে পরিস্থিতি বলে দিবে কখন উনি ইনশাআল্লাহ ফেরত যাবেন। এবং আমরা খুবই আশাবাদী অতি দ্রুত জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ বাংলাদেশে ফেরত যাবেন। বছরের 1 মাস পেরিয়ে গেলেও এখনও শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব পাঠ্য বই। তবে বিনামূল্যে সব বই বিক্রি হচ্ছে নীলক্ষেত সহ বিভিন্ন বইয়ের দোকানে। এনসিটিবি বলছে, বই সরবরাহে দেরির সুযোগ নিয়ে কালোবাজারে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। শিক্ষাবিদরা বলছেন, দ্রুত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো না গেলে বন্ধ হবে না অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর নীলক্ষেত বেশ কয়েকটি দোকানে মিলছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব পাঠ্য বই। আইন অনুযায়ী এসব বই বিক্রি দণ্ডনীয় অপরাধ হলেও দিন দুপুরে চলছে বিক্রি। পাঠ্য বই বিক্রির কারণ জানতে চাইলে বিক্রেতার দাবি, অভিভাবক কিংবা স্কুল কর্তৃপক্ষের অনুরোধে এসব বইয়ের মূল কপি সংগ্রহ করে দেন তিনি, কখনো PDF থেকে প্রিন্ট করে বিক্রি করেন। আর এটির লেগে যদি এসে মিডিয়া করে বা সাংবাদিকরা ধরে এর জবাব দিয়ে কি করবে?
হাতে গোনা 2-1টি বই দিয়ে শুরু হয়েছে নতুন বছরের শিক্ষা কার্যক্রম। মাস পেরিয়ে গেলেও এখনো সব বই পায়নি শিক্ষার্থীরা। শুধু ঢাকার নীলক্ষেত নয়, সারা দেশেই বিক্রি হচ্ছে বিনামূল্যের পাঠ্য বই। এমনকি ঢাকায় বই ছাপিয়ে তা বিক্রির জন্য সারা দেশে পাঠানো হচ্ছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ বই জব্দও করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষা গবেষকরা বলছেন, সময়মতো পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে না পৌঁছানোর কারণে সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। যারা দায়িত্বে আছেন তাদের দূরদৃষ্টিতার অভাব এবং যে তারা আসলে তারা যে এই কাজটাতে মানে পুরোপুরি দক্ষ না, এটা আসলে যে এক ধরনের ব্যর্থতার প্রমাণ দিলেন। খুব দ্রুত পাঠ্যপুস্তকের ব্যবস্থা করা দরকার শিক্ষার্থীদের জন্য। এনসিটিভি বলছে, কিছু কিছু প্রেস মালিক সঠিক সময়ে এনসিটিভিকে বই সরবরাহ না করে তা কালোবাজারে বিক্রি করছে। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। কিছু কিছু অসাধু প্রিন্টার এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই কাজটি করছে। তো আমরা এগুলোর ব্যাপারে আমাদের গোয়েন্দা সংস্থাগুলি কাজ করছে, এনএসআই, ডিজিএফআই তারা কাজ করছে। এছাড়া দ্রুতই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছাতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা সহ বেশ কিছু উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন এনসিটিভির চেয়ারম্যান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন বরিশালের রূপাতলী বাস টার্মিনালের বাস শ্রমিকরা। এতে বন্ধ হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 15টি রুটের বাস চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভোর থেকে রূপাতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। শ্রমিকদের অভিযোগ, গতকাল বিকেলে ছাত্ররা হাফ ভাড়া নিয়ে বিরোধে তাদের রূপাতলীর অফিস কার্যালয় ও তহদি পরিবহন বাস ভাঙচুর করেছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে যাবে বলে ঘোষণা দেন বাস শ্রমিকরা। এদিকে বরিশাল থেকে কুয়াকাটা, বরগুনা, পিরোজপুর, খুলনা সহ 15টি রুটের বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমাদের তো ভোগান্তির শেষ নাই। আজকে আমার শাশুড়ির মানে মৃত্যুবার্ষিকী, আমার যেতেই হইতো, কিন্তু এখন তো আমি যাইতে পারবো না। স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করুক, আমরা যাতে যাতায়াত করতে পারি, ঠিকমতো অফিসে যাতায়াত করতে পারি। আমরা যে রাস্তায় গাড়ি নিয়ে নামবো, আমাদের কোনো নিরাপত্তা নেই। ছাত্ররা আমাকে গাড়ির ভিতরে উঠেই মনে করেন জোর জুলুম করে, কার্ড না থাকলেও বলে আমরা স্টুডেন্ট। 45 বছর বয়স যদি হেরা যদি বলে স্টুডেন্ট, সেটা তো মানা যায় না। রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণ অঞ্চল পশ্চিম অঞ্চল মোট রোড মিলাইয়া 16 রোডের গাড়ি আপাতত বন্ধ আছে। 15,000 যানের নিবন্ধন থাকলেও সড়কে চলছে প্রায় 3 গুণ। রাজশাহী নগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যানের কারণে বাড়ছে যানজট। নগরবাসী বলছে, যানবাহনগুলো নিয়ন্ত্রণহীন ও অপরিকল্পিতভাবে চলাচল করায় পথচারীদের ভোগান্তি বাড়াচ্ছে। সিটি কর্পোরেশনের দাবি, অনিবন্ধিত যান চলাচল বন্ধে উদ্যোগ নিয়েছেন তারা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রিপোর্ট। রাজশাহী নগরীর ভদ্রামোড়ে পুলিশ বক্সের পাশে রাস্তার মাঝেই ব্যাটারি চালিত অটোরিকশার স্ট্যান্ড। এমন অপরিকল্পিত এসব স্ট্যান্ডের কারণে সড়কের মোড়গুলোতে যানজট লেগে থাকে। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচলে নগরীর সাহেব বাজার, মণিচত্বর, লক্ষ্মীপুর মোড়, রেলগেট, তালাইমারি এলাকার যানজট দিনে দিনে বাড়ছে। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। যেভাবে অটোগুলো মানে বেআইনিভাবে রাস্তা ঘিরে দাঁড়ায়, যার কারণে অ্যাক্সিডেন্টের ঝুঁকি বাড়ে। সকালে অফিস টাইম এবং স্কুল টাইমটাতে একটু যানজট হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরীতে তালিকাভুক্ত ব্যাটারি চালিত অটোরিকশা প্রায় 9,000, রিকশার সংখ্যা 5,800 এবং ভ্যান 200। তবে সড়কে চলছে প্রায় 40,000। এমনকি সকাল ও দুপুর 2 শিফটে চালানোর নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। মহানগরীর বাইরের রিকশাও দিনের বেলায় শহরে ঢুকছে। মহাজনকে 500 টাকা দেওয়া লাগে, আমাদের 200-300 টাকা থাকে ধরেন। আমরা পেটের জ্বালাতে বাড়ালছি ধরেন। আমরা কই যাই দাঁড়াবো, কন দাঁড়ানোর তো জায়গা লাগবে। গরিব মানুষের বাবা কি করবো বলো, এই কারণে আমরা তো ধরো বয়স হয়ে গেছে, আমরা তো অন্য কাজে করতে পারবো না রে বাবা। চালকদেরকে যাতে আমরা প্রশিক্ষণ দেওয়াতে পারি, এই বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে এই সিদ্ধান্তটা বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাফিক বিভাগ বলছে, অনিবন্ধিত 3 চাকার যান চলাচল বন্ধে অভিযান শুরু হয়েছে। অনুমোদনের যাদের নাই তারা যাতে চলতে না পারে, তার জন্য আমরা একটা অ্যাপস ডেভেলপ করেছি। সেই অ্যাপসটার মাধ্যমে অন দ্য স্পটে আমাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা সেটা যাচাই করতে পারি যে কার্ডটা বৈধ না অবৈধ।
রাজশাহী নগরীতে বৈদ্যুতিক 3 চাকার যান চালানোর জন্য 21,000 চালককে ড্রাইভিং লাইসেন্স প্রদান করেছে সিটি কর্পোরেশন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরও থাকছে, বিপিএলে আরও দীর্ঘ হলো পাওনা টাকা না পাওয়ার তালিকা। টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে গেলেন রাজশাহীর অ্যানালিস্ট ও সহকারী কোচ, এখনও নিশ্চুপ বোর্ড। চট্টগ্রাম বন্দরের স্থায়ী আমানত হিসেবে বিভিন্ন ব্যাংকে রাখা 1300 কোটি টাকার ভবিষ্যৎ ক্রমশ অনিশ্চিত হয়ে পড়েছে। ডিসেম্বরের মধ্যে টাকা পরিশোধের প্রতিশ্রুতির মাঝে ফেরত পেয়েছে মাত্র 18 কোটি টাকা। বারবার চিঠি দেওয়া সত্ত্বেও টাকা ফেরতে ব্যাংকগুলোর আশানুরূপ সাড়া না পেয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হতে হয়েছে চট্টগ্রাম বন্দরকে। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের হিসাব বিভাগের তথ্য অনুযায়ী সাবেক অ্যাসালমের মালিকানাধীন 4টি ব্যাংকের 927 কোটি টাকা সহ স্থায়ী আমানত হিসেবে বিভিন্ন ব্যাংকের শাখায় অন্তত 1300 কোটি টাকা আটকে আছে। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চিঠি দেওয়ার পাশাপাশি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে স্থায়ী আমানত নগদায়নের অনুরোধ জানিয়ে আসছে বন্দর কর্তৃপক্ষ। ডিসেম্বরের মধ্যে টাকা পরিশোধের অঙ্গীকার করলো। এখন পর্যন্ত শুধুমাত্র একটি ব্যাংক থেকে 18 কোটি টাকা পাওয়া গেছে। এই অবস্থায় টাকা ফেরত পাওয়ার সহযোগিতা চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দেওয়া হয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিল, পরে আবার টাইম পিটিশন দিয়েছে। তো মূলত তারা টাকাটা দিতে এখন গড়িমসি করছে। বাংলাদেশ ব্যাংক যেহেতু ব্যাংকগুলোর গ্যারান্টার, সেই হিসেবে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ আমরা কামনা করেছি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী মোট আয়ের 50% সরকারি ব্যাংকে এবং বাকি 50% বেসরকারি ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখতে হয়। সেই অনুযায়ী বেসরকারি ব্যাংকে রাখা 1300 কোটি টাকা নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মূলত আমদানি রপ্তানি বাণিজ্যের কন্টেনার পণ্য হ্যান্ডেলিং এর পাশাপাশি বিভিন্ন স্থাপনা ভাড়া দিয়ে বছরে প্রায় 4000 কোটি টাকা আয় করে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে নিজস্ব খরচ মিটিয়ে বছরে অন্তত 1000 কোটি টাকা জমা হিসেবেই থাকছে। আর এই টাকা নিয়েই জটিলতা চলছে। তবে এসব দুর্বল ব্যাংকে শত শত কোটি টাকা জামানত হিসাবে রাখা নিয়েও প্রশ্ন উঠেছে। যারা এই ব্যাংকের মালিক ছিলেন তারা অনেক প্রভাবশালী ছিলেন, তাদের প্রভাবে হয়তো রাখা হতে পারে, এরকম ঘটনাও ঘটতে পারে। আতঙ্কিত গ্রাহকেরা একযোগে টাকা তুলে নেওয়ায় ব্যাংকগুলোতে সাময়িক তারল্য সংকট সৃষ্টি হয়েছে। এ নিয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপকেরা কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্যাংকগুলোর টাকা বন্দর কর্তৃপক্ষ কিভাবে পাবে, ফেরত পাবে, সেটা অবশ্যই বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে এবং সে টাকা তারা ফেরত পাবে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এরই মধ্যে 18 কোটি টাকা ফেরত দিয়েছে। এছাড়া আরো 12 কোটি টাকা আগামী মাসে নগদায়ন হওয়ার কথা রয়েছে। তবে স্থায়ী আমানতের টাকা দ্রুত নগদায়ন না হলে ব্যাংকগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে 31 জানুয়ারি। এরই মধ্যে আসতে শুরু করেছেন মুসল্লিরা। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার, তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার 3 পর্বের বিশ্ব ইজতেমা এবং ইতোমধ্যেই প্রায় সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই মুহূর্তে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম তিনি ইজতেমা ময়দান পরিদর্শন করছেন এবং যে সার্বিক যে প্রস্তুতি, সেই সার্বিক প্রস্তুতি তিনি দেখাশোনা করছেন। যদিও আপনি জানেন যে লক্ষ লক্ষ মানুষের এই জমায়েতে খুব স্বাভাবিকভাবে নিরাপত্তার যে ইস্যুটি সেটি বেশ প্রশ্ন হয়ে দাঁড়ায় এবং সেটি বেশ এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই নিরাপত্তা পরিস্থিতি সহ যে সার্বিক পরিস্থিতি সেটি তিনি আসলে খতিয়ে দেখছেন। এবং একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে বিশ্ব ইজতেমাকে ঘিরে যে গত কয়েকদিন ধরে যে নানা ধরনের যে উত্তেজনা ছিল, সেই উত্তেজনা প্রশমিত করে এখন কিন্তু এই যে বিশ্ব ইজতেমা, সেই বিশ্ব ইজতেমার যে আয়োজন, সেই আয়োজনটি হতে যাচ্ছে এবং 31 জানুয়ারি থেকে 1-2 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব চলবে। প্রথম পর্বে 41টি জেলা এবং ঢাকার একাংশ মিলে এই প্রথম পর্বটি
সেটি অনুষ্ঠিত হবে। পাশাপাশি পরের যে পর্ব অর্থাৎ 3, 4 এবং 5 ফেব্রুয়ারি সেটি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে এবং সেটি 22 জেলা এবং ঢাকার আরও একটি অংশ সেটি নিয়ে যে দ্বিতীয় পর্ব সেটি অনুষ্ঠিত হবে। বেশ কিছুদিন বিরতি দিয়ে আবার 14, 15, 16 যে ফেব্রুয়ারি সেটি তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এভাবে কিন্তু 3 পর্বের যে বিশ্ব ইজতেমা সেটি হওয়ার কথা রয়েছে বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে ওইভাবে জানানো হয়েছে। আপনারা দেখছেন যে ইতিমধ্যেই যারা মুসল্লি রয়েছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা মুসল্লিরা এসেছেন তারা তাদের যে নির্দিষ্ট যেই পয়েন্টগুলো রয়েছে, খিত্তাগুলো রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং ইতিমধ্যে মূল যে মঞ্চটি রয়েছে সেই মূল মঞ্চ থেকে এখন তাদের শৃঙ্খলিত করার জন্য নানা ধরনের যে তৎপরতা সেটি আসলে সম্পন্ন করা হচ্ছে। একটি বিষয় দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, সেটি হচ্ছে যে স্বেচ্ছাশ্রম যে ব্যাপারটি, অর্থাৎ সারা দেশ থেকে যে বিভিন্ন মুসল্লিরা এসেছেন তারা কিন্তু স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এবং যে বিশাল কর্মযোগ্য এই কর্মযোগ্য কিন্তু তারা বাস্তবায়ন করে তুলছেন। এখনও দেখছেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাঁশ, বিভিন্ন ধরনের খুঁটি গাড়ার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো সম্পন্ন করা হয়েছে। যদিও গতকালকে বলা হয়েছিল যে 97% যে কাজ সেটি সম্পন্ন হয়েছে, আরও যে খুঁটিনাটি যে কাজগুলো রয়েছে সেটি আজ এবং কালকের মধ্যে কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করা হবে। নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা নিরাপত্তা বলয় তৈরি করেছেন, সিসিটিভি, অর্থাৎ নিরাপত্তার জন্য নানা ধরনের যে উপকরণ থাকে সেগুলি আসলে প্রতি বছরের মতো এবছরও রাখা হয়েছে এবং বলা যায় যে সর্বশেষ যে প্রস্তুতি সেটি হচ্ছে আজ এবং আগামীকালকের মধ্যে সম্পন্ন করা হবে বিশ্ব ইজতেমা। শুক্রবার ফজর নামাজের পরেই আম্বায়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি। তো এই ছিল টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ইজতেমা ময়দান থেকে। বিতর্কের বিপিএলে পাওনা টাকা না পাওয়ার তালিকা আরও দীর্ঘ হলো। পারিশ্রমিক না পেয়ে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে গেছেন দুর্বার রাজশাহীর কম্পিউটার অ্যানালিস্ট ও সহকারী কোচ। নতুন দিন নতুন বিতর্কে শিরোনামে দুর্বার রাজশাহী। এবারের অভিযোগ ছাপিয়ে গেল আগের সবকিছুকে। দুর্বার রাজশাহী সন্দেহের জন্ম দিয়েছিল প্লেয়ার্স ড্রাফটের টেবিলে, যেখানে মাত্র 2 জন বিদেশি নিয়ে 13 জনের স্কোয়াড সাজায় দলটা। একজন লাহিরু সামারকুন, অন্যজন পাকিস্তানি অলরাউন্ডার সাত নাসিম। সামারকুনকে দেখা গেলেও নাসিমের দেখা পাওয়া যায়নি। নাসিমের না থাকার কারণ অনুসন্ধানে নামে সময় সংবাদ। বেরিয়ে আসে থলের বেড়াল। ড্রাফট থেকে দলে ফেরালেও বিমান ভাড়ার টাকা পাঠায়নি দুর্বার রাজশাহী। এ নিয়ে বিসিবি আর রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি দুপক্ষেরই দ্বারস্থ হয়েছিল নাসিমের এজেন্ট, তবে সমাধান মেলেনি। BCB hasn't taken any action. I have complained it to Saiful, like this player in the Darbar Rajshahi, Shah Naseem, who was drafted. They hasn't booked his ticket. I was chasing manager OP, and he hasn't booked the ticket. Available. We submitted the NOC. I spoke to Saiful. Saiful just asked me for the name, and he hasn't took any action. যদিও সাদ নাসিমের জন্য বিমান ভাড়া না পাওয়াটা এক হিসেবে ভালোই হয়েছে, না হলে নিজ খরচে বিপিএলে এসে পারিশ্রমিক না নিয়েই দেশে ফেরার বিমানে চড়তে হতো, যেমনটা হয়েছে রাজশাহীর 2 কোচিং স্টাফ সদস্যের সঙ্গে। পাওনা টাকা না পেয়ে দলটার সহকারী কোচ ইফতিখার আর কম্পিউটার অ্যানালিস্ট ফয়সাল বাধ্য হয়ে দেশে ফিরে গেছেন। যদিও দেশ ছাড়ার আগে দ্বারস্থ হয়েছিলেন বিসিবির, তবে অদৃশ্য কারণে এবারও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি ক্রিকেট বোর্ড। দুর্বার রাজশাহীকে নিয়ে এত সব অভিযোগের পরেও বিসিবির চুপ থাকা রহস্যের জন্ম দিচ্ছে। একের পর এক নিয়ম ভাঙার পরেও কেন এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ফারুক আহমেদের বোর্ড, সে প্রশ্নও উঠছে। রাজশাহী প্লে অফে উঠলে প্রশ্নের ডালপালা বাড়বে। দেখার বিষয় ক্রিকেট বোর্ড আর কতদিন নিজেদের মুখ বন্ধ রাখতে পারে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 27 ঘন্টা পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক। রেলের কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার। মধ্যরাতে উপদেষ্টার সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকে দাবি পূরণের আশ্বাস। 4 দিন পর কর্মবিরতি থেকে সরে এলেন খুলনার ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকরা। ডিপো থেকে তেল উত্তোলন শুরু। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশাল ও ভোলায় বাস ধর্মঘট। এবং কালোবাজারির কবজায় প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বই। পাণ্ডুলিপি ছাপিয়ে নীলক্ষেতের দোকানে বিক্রি। অসাধু প্রেস মালিকদের দুষছে এনসিটিভি। দ্রুত বই সরবরাহের তাগিদ। এ ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।